আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বেলালুজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বিলাল তৃতীয় অনার্স কলেজ, ডাঙ্গাপাড়া, সিংড়া, নাটোর। আজকে আমি ভার্চুয়াল ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্র এর অধ্যায় 1, আরবদের সিন্ধু ভারতে অভিযান, কারণ ও ফলাফল, এই নিয়ে আলোচনা করব। ইসলামের আবির্ভাবের আগে থেকেই ভারত উপমহাদেশের সাথে আরবদের যোগাযোগ ছিল। আরব মূলত মরুভূমির দেশ, তাই জীবিকা নির্বাহের তাগিদে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আরবরা ভারতের উপকূলবর্তী এলাকায় যাতায়াত করত। ভারতের উপকূলবর্তী বন্দরসমূহে যাতায়াত করত। ভারতবর্ষের প্রচুর ধন সম্পদের কথা তাদের জানা ছিল। স্বভাবতই মরুভূমির দেশ হওয়ার কারণে ভারতের ধন সম্পদ ছিল, এগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের সংযোগ ঘটাই স্বাভাবিক। সেই সূত্রে আগে থেকেই আরব ব্যবসায়ীরা ভারতবর্ষের ব্যবসায়ী উদ্দেশ্যে যোগাযোগ চলত। বিশেষ করে ভারতবর্ষের উপকূলবর্তী বন্দরসমূহে তাদের যাতায়াত ছিল। এরপরে একসময় আরবের অপ্রতিরোধ্য আরব শক্তি গোটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়ে পূর্বাঞ্চলের শাসক হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে তাঁরই জামাতা ও প্রধান সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা 712 খ্রিস্টাব্দে ভারতে তথা সিন্ধু ও মুলতানে অভিযান পরিচালনা করেন। সিন্ধু অভিযানের কারণ হিসেবে একটি বিষয় আগে উল্লেখ করা দরকার। মূলত সিন্ধু অভিযানের আরবদের কী উদ্দেশ্য ছিল? এর ঐতিহাসিকগণ এর 2 রকম কারণ নির্ধারণ করেছেন। একটা হচ্ছে পরোক্ষ কারণ আর একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণগুলোর মধ্যে ছিল প্রথমত আরবদের সাম্রাজ্যবাদী সম্প্রসারণ নীতি। আমি আগেই বলেছি যে এই সময়ে আরবরা একটা অপ্রতিরোধ্য শক্তি হিসাবে বিশ্বে মাথাচাড়া দিয়ে উঠেছিল। তারা একটা বিশাল সাম্রাজ্য গঠন করেছিল। এই সাম্রাজ্য সম্প্রসারণ হচ্ছিলই, দেশের পর দেশ তারা জয় করছিল। পশ্চিম, উত্তর, মধ্য এশিয়া তথা পূর্বাঞ্চল, এই 3 দিকেই আরব সাম্রাজ্য বিস্তৃত হচ্ছিল। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে তারা পূর্ব দিকে শাসন করতেছিল হাজ্জাজ বিন ইউসুফ। পূর্বাঞ্চল, তিনি ছিলেন ইরাকের গভর্নর। ইরাক থেকে পূর্বাঞ্চল দিকে তিনি রাজ্য জয়ে মনোনিবেশ করেন। হাজ্জাজ বিন ইউসুফ এই সময়ে বিভিন্ন রাজ্য দখল করতে করতে ভারতবর্ষের সীমানার কাছাকাছি এসে পৌঁছান। সুতরাং সীমান্তের সংরক্ষণের, শত্রুদের কাছ থেকে নিরাপত্তা লাভের জন্যে স্বাভাবিকভাবেই সীমান্তে সম্প্রসারণ নীতি গ্রহণ, পররাষ্ট্রনীতি সীমান্তে সম্প্রসারণ নীতি অব্যাহত থাকলে বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা থাকে না। এই নীতিতেই ভারতবর্ষে মুসলমানরা আক্রমণের পরিকল্পনা করে। দ্বিতীয়ত, ভারতের অতুল ধন সম্পদ, সুজলা সুফলা শস্য শ্যামলা, ভারতবর্ষে প্রচুর ধনরত্ন ছিল। একদিকে প্রাকৃতিক সম্পদ, যেগুলো কৃষি উৎপাদন হতো ব্যাপক হারে, বিভিন্ন ধরনের কৃষিপণ্য, আবার
প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদও ছিল সেই যুগে। এ সমস্ত কিছুই অর্থনৈতিকভাবে ভারতবর্ষ স্বাবলম্বী ছিল। স্বভাবতই ভারতবর্ষ আক্রমণের জন্য মুসলমানদের পরিকল্পনা হয়, আরবরা পরিকল্পনা করে। এরপরে তৃতীয় আরেকটি কারণ ছিল হাজ্জাজের শাসন আমলে কিছু আরব বিদ্রোহী এবং মুসলমানদের পারস্য অভিযানের সময় সিন্ধুর রাজা দাহির কর্তৃক সৈন্য প্রেরণ। এটা হলো হাজ্জাজ বিন ইউসুফ যখন ইরাকের গভর্নর হলেন, তখন কিছু আরব বিদ্রোহী তারা সিন্ধু রাজা দাহিরের কাছে আশ্রয় নিয়েছিল। সেই সময় এই বিদ্রোহীদেরকে তিনি সিন্ধু রাজা দাহির আশ্রয় দিয়ে হাজ্জাজ বিন ইউসুফের বিরাগভাজন হন। হাজ্জাজ বিন ইউসুফ তাদেরকে ফেরত দানের কথাও বলেছিলেন, দাবি করেছিলেন, কিন্তু সে দাবি প্রত্যাখ্যান করে রাজা দাহির। আবার মুসলমানরা যখন যুদ্ধরত পারস্য আক্রমণ করে, তখন রাজা দাহির কিছু সৈন্য দিয়ে সেই সময় পারস্য রাজকে সাহায্য করে। এতে স্বভাবতই হাজ্জাজ বিন ইউসুফের রাগ হওয়ার কথা। তিনি সুযোগের অপেক্ষায় থাকেন, সুযোগ পেলেই ভারতবর্ষ অভিযান পরিচালনা করার জন্য ভবিষ্যতে তিনি উন্মুখ হয়ে থাকেন। এরপরে আমরা আসি প্রত্যক্ষ কারণের মধ্যে একটি প্রসিদ্ধ ঘটনা আছে। সেটি হলো দেবল বন্দরের সন্নিকটে 8টি আরব জাহাজ লুণ্ঠন ও জাহাজে অবস্থানরত মৃত বণিকদের পরিজনদেরকে লাঞ্ছিত করা, অসহায় নারী শিশু যেখানে ছিল এবং তাদেরকে আটক করা হয়। এই ঘটনায় হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত মর্মাহত হন। তিনি মালামাল ফেরত, বন্দীদের ফেরত ও জলদস্যুদের বিচারের দাবি করে সিন্ধু রাজা দাহিরের কাছে এক কঠিন পত্র লেখেন। কিন্তু সিন্ধুর রাজা দাহির এই পত্র প্রত্যাখ্যান করে। তিনি বলেন যে আমি কোনোটাই মানতে পারবো না, আমি জলদস্যুদের বিচার করতে পারবো না, সুতরাং তোমরা যা পারো তাই করো। এতে সিন্ধুর রাজা বাধ্য হয়ে, ক্ষিপ্ত হয়ে জলদস্যুদের শাস্তি দেওয়ার জন্য হাজ্জাজ বিন ইউসুফ খলিফার অনুমতি নিয়ে সিন্ধু এবং মুলতান অভিযান পরিচালনা করেন। হাজ্জাজ বিন ইউসুফ ওয়াইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে প্রেরিত পরপর 2টি অভিযান ব্যর্থ হলে তিনি তৃতীয়বারের মতো নিজ ভ্রাতুষ্পুত্র এবং জামাতা মোহাম্মদ বিন কাসিম, তিনি ছিলেন তরুণ সেনাপতি, তার নেতৃত্বে তৃতীয় আবার অভিযান পরিচালনা করেন। সিন্ধু ও মুলতান অভিযানের ঘটনা। মাত্র 17 বছর বয়স্ক তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী নিয়ে মাকরানের মধ্যে দিয়ে সিন্ধুর দিকে মুসলমানরা অগ্রসর হন। পথে জাট ও মেট সহ আরও কিছু সৈন্য তাঁর সাথে যোগ দেন, মুসলিম সৈন্যদের সাথে যোগ দেয়। আবার তার সাহায্যের জন্য হাজ্জাজ বিন ইউসুফ প্রচুর অস্ত্রশস্ত্র সহ আরও এক বাহিনী প্রেরণ করেন। মুসলমানগণ এ যুদ্ধে বালিস্ট নামক এক প্রকার কামান ব্যবহার করে। তুমুল যুদ্ধের পর দেবল বন্দরটি মুসলমানদের অধিকারে আসে। দেবলে মোহাম্মদ বিন কাসিম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এরপর সিন্ধু ও অন্যান্য অঞ্চলগুলো তিনি দখল করেন। প্রথমে নিরুনের বৌদ্ধ অধিবাসীরা তার আনুগত্য স্বীকার করে
বিনা যুদ্ধে নিরুনের অধিবাসীরা, তারা ছিল জাতে বৌদ্ধ, তারা মোহাম্মদ বিন কাসিমের আনুগত্য স্বীকার করলে সেখানে বিনা রক্তপাতেই বলা যায় নিরুন মুসলমানরা দখল করে, জয় করে। পার্শ্ববর্তী দেশ সিসাম প্রভৃতি দুর্গও তিনি দখল করেন। এরপরে সিন্ধু নদীর অপর পারে রাওয়ার নামক দুর্গে অবস্থিত রাজা দাহিরের সৈন্যদের সাথে মুহাম্মদ বিন কাসিমের সর্বশেষ যুদ্ধ হয়। মুহাম্মদ বিন কাসিম নৌকা দ্বারা সেতু নির্মাণ করে সিন্ধু নদী পার হয়ে রাজা দাহিরের মুখোমুখি হন। রাজা দাহির অসংখ্য হস্তি, অশ্বারোহী ও পদাতিক সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন, লড়াই শুরু করেন। 20 জুন 712 খ্রিস্টাব্দের যুদ্ধে প্রথমে রাজা দাহির মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। রাজা দাহির নিহত হলে সৈন্যদের মনোবল ভেঙে পড়ে। রাজা দাহিরের বিধবা পত্নী রানীবাই দুর্গে আশ্রয় গ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে থাকে। পরিশেষে পরাজয় আসন্ন দেখে রানীবাই তাদের ভাষায় ম্লেচ্ছ মুসলমানদের হাতে বন্দিনী হবার ভয়ে সহচরীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়ে জহর ব্রত পালন করেন। এই সময় রাজা দাহিরের 2 কন্যা ছিল, তারাও অনুরূপ অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় মুসলমান সৈন্যরা তাদের 2 বোনকে, সুরুজ দেবী এবং পরিমল দেবী, তাদেরকে বন্দী করে ফেলেন। শেষে রাওয়ার দুর্গ মুসলমানদের দখলে চলে আসে। এরপর মুহাম্মদ বিন কাসিম বাহমান দুর্গ দখল করেন এবং অল্প কয়েকদিনের মধ্যেই তিনি আলোর দুর্গও দখল করে মুলতানের দিকে অগ্রসর হন। সেনাপতি মুহাম্মদ বিন কাসিম হিন্দুদের প্রতিরোধের মুখে প্রায় 2 মাস অবরোধের পর 713 খ্রিস্টাব্দে মুলতান মুসলমানদের অধিকারে আসে। এইভাবে পাঞ্জাবের মুলতান সহ রাজা দাহিরের সমগ্র রাজ্য মুসলমানদের অধিকারে চলে আসে। মুহাম্মদ বিন কাসিম এরপর ভারতের উত্তরাঞ্চলে অভিযানের পরিকল্পনা করেন, কিন্তু অভিযান পরিচালনার পূর্বেই নতুন খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক তাকে রাজধানীতে ডেকে পাঠান। সেখানে তাকে কারাগারে নিক্ষেপ করে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এতে মুসলমানদের বিজয় যাত্রাও থমকে যায়। মুহাম্মদ বিন কাসিমের আকস্মিক মৃত্যু এবং তার চরিত্র। রাজা দাহিরের কন্যাদ্বয় মিথ্যা অভিযোগ করেছিল যে তাদেরকে বন্দি করার পরে, যুদ্ধের পরে বন্দি করার পরে তাদেরকে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়। এখানে প্রকাশ থাকে যে সুরুজদেব এবং পরিমল দেবীকে বন্দি করে খলিফার দরবার প্রেরণ করা হয়েছিল। সেই সময় খলিফার কাছে নতুন খলিফার কাছে তারাই অভিযোগ করে বসে। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক ছিলেন অত্যন্ত বদমেজাজি। তিনি এই কথা শুনে নির্দেশ দেন সুলাইমান বিন আব্দুল মালিককে গরুর চামড়ার থলে, লবণাক্ত গরুর চামড়ার থলে সেলাই করে বন্দি করে তাকে প্রেরণ করা হোক, দামেস্কে প্রেরণ করা হোক।
খলিফার এই কড়া নির্দেশ শুনে কথিত আছে মোহাম্মদ বিন আব্দুল কাসিম নিজেই চামড়ার থলের ভিতর প্রবেশ করেন। লবণাক্ত গরুর চামড়ার থলে তার ভিতরে প্রবেশ করেন এবং প্রতিমধ্যে তার মৃত্যু হয়। তার খলিফার দরবারে গিয়ে যখন এই চামড়ার থলে খোলা হয়, তখন মোহাম্মদ বিন কাসিমের মৃত লাশ দেখে রাজা দাহিরের এই দুই কন্যা সুরুজ দেবী এবং পরিমল দেবী তারা অট্ট হাসিতে ফেটে পড়ে এবং বলে যে আমরা মূলত আমাদের পিতৃ হত্যার প্রতিশোধ নিলাম। এই কথা শুনে খলিফা এতই রাগান্বিত হন যে ঘোড়ার লেজের সঙ্গে তাদের দুই বোনকে বেঁধে দিয়ে ঘোড়ার সামনে চালাতে বলেন, যতক্ষণ পর্যন্ত না তারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করে। কিন্তু কোনো ঐতিহাসিক এই ঘটনাকে অসত্য বলে বর্ণনা করেছেন। এই ঘটনাটি পাওয়া যায় ঐতিহাসিক আলী ইবনে হামিদের বর্ণনায়। আর ঐতিহাসিক ইবনে খলদুন, বালাজুরি এবং আধুনিক ঐতিহাসিকদের মতেও এ ঘটনা আসলে সত্য নয়, বরং তাকে প্রতিহিংসাবশত কারাগারে নির্মমভাবে হত্যা করে ঘটনা ধামাচাপা দিয়ে জনগণের সহানুভূতির জন্য উক্ত কাহিনী রটানো হয়। কারণ মোহাম্মদ বিন কাসিম একজন খুবই প্রিয় শাসক ছিলেন সিন্ধুবাসীদের কাছে। হিন্দু জনগণের কাছে তিনি খুব প্রিয় শাসক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে সিন্ধুবাসীগণ অস্ত্র বিসর্জন পর্যন্ত করেছিলেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রাসাদ বলেন, তাঁর মৃত্যু ছিল উল্কার বেগে উত্থানের মতোই আকস্মিক। মোহাম্মদ বিন কাসিম মূলত একজন দক্ষ ও সাহসী সেনাপতি ছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেন। অল্প সময়ের মধ্যে তিনি একের পর এক বিভিন্ন নগর, বন্দর ও দুর্গ দখল করে সিন্ধু বিজয় সম্পন্ন করেন। তিনি শুধু দেশ জয়ই করেননি, সেখানে সুশাসনের বন্দোবস্তও করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম আসলে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে সাহসী যোদ্ধা, দক্ষ সেনাপতি, দূরদর্শী রাজনীতিবিদ, সুশাসক এবং কবিও ছিলেন। ভারতের ইতিহাসে একজন দক্ষ সেনাপতি ও সুশাসক হিসাবে তার নাম চিরস্মরণীয় হয়ে আছে। সিন্ধুতে আরব শাসন। মোহাম্মদ বিন কাসিম ভারতে মুসলিম শাসনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। তিনি বিজিত রাজ্যকে কতকগুলি জেলায় বিভক্ত করে প্রত্যেক জেলায় একজন করে সামরিক কর্মকর্তা নিয়োগ করেন জেলা তত্ত্বাবধানের জন্যে। প্রত্যেক জেলায় একজন করে সামরিক কর্মকর্তা নিযুক্ত করেছিলেন। আর রাজকর্মচারী ও সৈনিকদেরকে পারিশ্রমিক হিসাবে জায়গির হিসাবে জমি প্রদান করা হতো। ক্ষেত্র বিশেষে অবশ্য বেতনও দেওয়া হতো, অর্থও দেওয়া হতো। মসজিদ, মাদ্রাসা এবং সুফি দরবেশগণ সরকারি জমির ভাগ পেতেন। মোহাম্মদ বিন কাসিম বেসরকারি খাতগুলোতে স্থানীয় লোকদেরকেই নিয়োগ করতেন। রাজস্বের প্রধান উৎস ছিল ভূমিকর ও অমুসলমানদের উপর ধার্যকৃত জিজিয়া কর। জিজিয়া কর হলো সক্ষম হিন্দুদের সামরিক বিভাগে কাজের অব্যাহতি স্বরূপ।
এই কর নির্ধারণ করা হতো। কর প্রদানের সময় কোনো প্রকার জুলুম না করার নির্দেশ ছিল। এতে প্রজারা অনেক অত্যাচার ও উৎপীড়নের হাত থেকে রক্ষা পায়। মোহাম্মদ বিন কাসিম ধর্মীয় সহিষ্ণুতারও পরিচয় দিয়েছিলেন। তিনি স্থানীয় লোকদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি। যুদ্ধের প্রথম দিকে অনেক উপাসনালয় মন্দির ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম সেগুলোকে পুনর্নির্মাণের আদেশ দেন। অন্যান্য ধর্মাবলম্বীদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারও তিনি দিয়েছিলেন। ইসলামী অনুশাসন ও আইন অনুযায়ী অভিজ্ঞ কাজীগণ নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করতেন। অপরাধীদের শাস্তির বিধান ছিল অত্যন্ত কঠোর। হিন্দুদের সামাজিক বিষয়াদি এবং সাধারণ বিবাদ মীমাংসার ভার ছিল হিন্দু গ্রাম পঞ্চায়েতের উপর। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের পর সেখানে সুস্থ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ফলে দেশটি ক্রমশ সমৃদ্ধশালী হয়ে ওঠে। বহু আরব বণিক এদেশে এসে বসতি স্থাপন করে। সিন্ধুর বহু লোক, বিশেষত বৌদ্ধ এবং নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করে। ফলে সিন্ধুতে মুসলিম অধ্যুষিত কয়েকটি শহরও গড়ে ওঠে। এর মধ্যে মনসুরা শহরটি উল্লেখযোগ্য। মনসুরা শহর এটি উল্লেখযোগ্য। আরবদের সিন্ধু অভিযানের ফলাফল। আরবদের সিন্ধু এবং মুলতান বিজয়ের কী ফলাফল পরবর্তীতে লক্ষ্য করা গেছে, এটাই মূলত এখন আলোচ্য বিষয়। আরবদের বিজয় সিন্ধু এবং মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল। উত্তর ও দক্ষিণ ভারতে বৃহত্তম অংশে তাদের কোনো প্রভাব ছিল না। ফলে কেউ কেউ ভারতের ইতিহাসে আরবদের ভারত বিজয় রাজনৈতিকভাবে সামান্য একটা ঘটনা বলেই মনে করে থাকেন। এই বিজয় ভারতের ইতিহাসে তেমন কোনো প্রভাব সৃষ্টি করেনি বলেই তারা মনে করেন। কিন্তু সব ঐতিহাসিক মত গ্রহণ করেননি। বিশেষ করে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, এটা স্বীকার করতেই হবে যে আরবের সিন্ধু বিজয় ইসলামের ইতিহাসে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি অকিঞ্চিতকর ঘটনা। সামান্য ঘটনা নয়, এটা অবশ্যই প্রভাব সৃষ্টি করার মতোই ঘটনা। যাই হোক, আমরা শুধুমাত্র রাজনৈতিকভাবেও অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সব কিছু বিষয় মূল্যায়ন করেই এই বিজয়ের আমরা ফলাফল বা গুরুত্ব নিয়ে আলোচনা করব। এরই ধারাবাহিকতায় প্রথমে আসি রাজনৈতিক ফলাফল। ঐতিহাসিকগণ যাই বলুক না কেন, ভারতের ইতিহাসে অবশ্যই এই বিজয়ের গুরুত্ব রয়েছে। মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পরেও ভারতে প্রায় ১৫০ বছর
মুসলমানদের শাসন ব্যবস্থা বলবৎ ছিল। আরবরা সিন্ধু এবং মুলতানে শাসন ব্যবস্থা ধরে রেখেছিল। তারপরে মুসলমানদের অন্তঃকন্দল, সঠিক সমন্বয়হীনতার অভাবে হিন্দুরা আবার দখল করেছিল, পুনরুদ্ধার করেছিল সিন্ধু এবং মুলতানকে। কিন্তু ১৫০ বছর পর্যন্ত মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলাফল প্রভাবিত ছিল। এই সময়ে মূলত আরবরা ভারতীয়দের উন্নততর প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাছাড়া আরবদের পদাঙ্ক অনুসরণ করে পরবর্তী সময়ে গজনির সুলতান মাহমুদ এবং মুহাম্মদ ঘুরি ভারতে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছিলেন। সুতরাং সিন্ধু বিজয়ের রাজনৈতিক গুরুত্ব একেবারে অস্বীকার করা যায় না। এরপরে সামাজিক ফলাফল। সিন্ধু বিজয়ের ফলে বহু আরববাসী, বিশেষ করে আরব সৈন্যগণ এবং আরব সওদাগরগণ, ব্যবসায়ীগণ সিন্ধুতে বসবাস শুরু করে। বহু আরবীয় শায়েখ ও দরবেশগণ ইসলাম প্রচারের জন্য ভারতে আগমনও করেন। ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্ম ব্যাপক প্রসার লাভ করে। বিজিত অঞ্চলে মুসলমান ও হিন্দুগণ পাশাপাশি সম্প্রীতির সাথে বসবাস করার ফলে পরস্পরের রীতিনীতির সম্বন্ধে পরিচিত হয়। ইসলামে সাম্যদর্শী শাসন ও সমাজনীতি স্থানীয়দের ইসলাম ধর্ম গ্রহণে আকৃষ্ট করে। তাই পরবর্তীতে সিন্ধু অঞ্চল মুসলিম অধ্যুষিত এলাকায় পরিণত হয়। অর্থনৈতিক ফলাফল। সিন্ধু বিজয়ের ফলে আরবদের অন্যতম সুফল ছিল আরব ও সিন্ধু অঞ্চলের মধ্যে বাণিজ্যের প্রসার। মুসলমানরা এমনিতে আগে থেকেই এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করত। সিন্ধু বিজয়ের ফলে এই রাস্তাটা নিরাপদ হয়ে যায়, মুসলমানদের নৌযাত্রা নিরাপদ হয়ে যায়। বিশেষ করে নৌপথেই যাতায়াত তারা করতেন আরব বণিকরা। জলদস্যুদের উৎপাত এটা বন্ধ হয়ে যায়। সিন্ধু বিজয়ের ফলে এই ধরনের ঘটনার ঘটার সম্ভাবনা থাকে না। ফলে বাণিজ্যের পথ সহজ হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। এতে আরববাসী ও ভারতীয়গণ বাণিজ্যের ক্ষেত্রে ভালোই উপকৃত হয়, ব্যাপক উন্নতি হয়। এরপরে সাংস্কৃতিক ফলাফল। আরবদের সিন্ধু বিজয় সাংস্কৃতিক ক্ষেত্রের ফলাফল ছিল খুব সুদূর প্রসারী। এই বিজয়ের ফলে ভারতীয় দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, আয়ুর্বেদ শাস্ত্র, শিল্প, কলা, সঙ্গীত প্রভৃতির সাথে আরবদের পরিচয় ঘটে। অপরদিকে ভারতীয়রাও মুসলিম শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে আসে। ফলে উভয় সংস্কৃতি সমৃদ্ধি হয়, উভয় সংস্কৃতি সমৃদ্ধশালী হয়ে ওঠে। এরপরে জ্ঞান বিজ্ঞান। আরবীয়রা ভারতীয় জ্ঞান বিজ্ঞান এবং অন্যান্য শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনের জন্য ভারতে আগমন করেন। আব্বাসীয় আমলে বহু ভারতীয় গ্রন্থ আরবি ভাষা অনুবাদ করা হয়।
এসব গ্রন্থগুলির মধ্যে সিদ্ধান্ত চরক, সুশ্রুত, পঞ্চতন্ত্র ও হিতোপদেশ উল্লেখযোগ্য ছিল। আরবদের মাধ্যমে ইউরোপীয়রা ভারতীয় জ্ঞান বিজ্ঞানের কথা জানতে পারে। সুতরাং এইভাবে আমরা বলতে পারি যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞান বিজ্ঞান এসব কিছুর দিক থেকে মূল্যায়ন করলে মুসলমানদের তথা আরবদের সিন্ধু বিজয় একবারে নিষ্ফল নয়, একটা সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। সিন্ধু বিজয়ের ফলেই ইসলামের প্রসার ভারতবর্ষে, যদিও ইসলাম প্রচারে আউলিয়া দরবেশদের, শায়েখদের, আরব বণিকদের ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু সিন্ধু বিজয়ের ফলে অন্যান্য জাতি, বিশেষ করে বৌদ্ধ এবং নিম্নবর্ণের হিন্দুরা, তারা ইসলামের জীবনধারা, ইসলামের সাম্যবাদী নীতি ইত্যাদিতে তারা আকৃষ্ট হয়। তারা আকৃষ্ট ইসলাম গ্রহণ করেছিল। সব কিছু মিলিয়ে এটি একটা সুদূর প্রসারী ফলাফল এনেছিল। এর ফলেই আরব দেশে পরবর্তী অভিযানগুলো, যেগুলো আমরা দেখতে পাই ভারতবর্ষে, আরবদের পরবর্তী অভিযানগুলো সহজ হয়ে গেছিল, সম্ভব হয়েছিল। সুতরাং পরিশেষে আমরা উপসংহারে কথা বলতে পারি যে আরবদের সিন্ধু বিজয় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এর ফলাফল ছিল সুদূর প্রসারী। এই বিজয়ের ফলেই ভারতীয় দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন, সাহিত্য, আয়ুর্বেদ শাস্ত্র, শিল্পকলা, সঙ্গীত প্রভৃতির সাথে আরবরা পরিচিতি লাভ করেছিল, ভারতরা পরিচিতি লাভ করেছিল আরবদের শিক্ষা ও সংস্কৃতির বিষয়ে। আবার জ্ঞান বিজ্ঞানেও মূলত ইউরোপীয়রাই ভারতীয় বিজ্ঞানের সাথে পরিচিত হয়েছিল আরবীয় শাসকদের মাধ্যমে, আরবদের মাধ্যমেই। পরিশেষ উপসংহারে আমরা বলতে পারি আরবদের সিন্ধু বিজয় ইসলামের ইতিহাসে একটি সুদূর প্রসারী ঐতিহাসিক ঘটনা। মূলত সিন্ধু বিজয়ের মাধ্যমেই পরবর্তীকালে গজনীর সুলতান মাহমুদ এবং মুহাম্মদ ঘুরি ভারতে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এর পরবর্তী ক্লাসে গজনী সুলতান মাহমুদ সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।